গল্প করেছি, গল্প করি তোমাকে আনন্দে রাখতে চেয়েছি। বিনিময়ে তুমি আমাকে সামান্য অভিযান দেওয়ার কথা ভাবনি। এক বিরাট রাত ধরে রাস্তার সময় আমার সঙ্গে একটা কথা বলে, এখন আমি একেবারে আমার সত্যি শেষ সীমা করছি। তুমি এখন কথা বলো, মুখে কোনো শব্দ বের না করো, তাহলে অ্যাক্সিডেন্ট করে দেবো। মানে বাবা যন্ত্রণা তারপরেই তো মনে হলো যে আমি একজন শান্ত মানুষ, ভদ্র মানুষ, এরকম মানুষ সম্ভবই নয়। ভেবে দেখলাম যে আপনাকে একটা সুযোগ দেয়, একটা মুক্তির সুযোগ। ভদ্রভাবে বলছি, বিভিন্নভাবে অনুরোধ করছি, হাঁটু ভিক্ষা চাইছি, যাওয়ার কিছু কোনো যাওয়ার যে কোনো একটা শব্দ যাতে আমার মানবিকতা প্রকাশ পায়। এখন ওই শাস্তি দেওয়ার জন্য প্রস্তুত হও। আমি কি শুনলাম কি ও ফিরে এসেছে, মুক্তির ডাক শুনতে পাচ্ছেন, আপনি আমার ধৈর্য ডাকতেছেন, একটু যাবেন নাকি? আনন্দ আপনার মধ্যে একজন বহুদিন লোককে নিয়ে করুন। দেখুন আপনার চোখ শুকনো, ঠোঁট কেটে যাচ্ছে, তারা শরীর কাঁপছে, এই সময় একটু জলের দরকার। কি বলে? ভাবুন এই জলটা আপনার গলা বেয়ে বুকটা ঠান্ডা করে নেমে যাচ্ছে, শরীর জুড়িয়ে যাচ্ছে, কি সুখ, তাই না? আপনার বুকটা কাঁপছে, বুকের পরিচয় বন্ধ হচ্ছে, কিন্তু আওয়াজ বেরোচ্ছে না। একটা দারুণ অভিজ্ঞতা, কিন্তু মোটা খুশি নন। আপনি চেষ্টা করছেন, দারুণ ভাবে চেষ্টা করছেন, সমস্ত শরীর দিয়ে শেষ করার মতো আপনার চেষ্টা করছেন। কেন আপনি জিজ্ঞাসা করছেন কেন? আচ্ছা আপনি জীবনে এর আগে কোনোদিন এমন কোনো কাজ করেননি? এখন আপনাকে আজকের অবস্থা করতে হয়। আপনি ভেবে করুন, অন্তত এখন কোনো কাজ আপনি জানতেন যে একদিন না একদিন সেটা প্রকাশ পাবেই, সেটা প্রকাশ পেলে আপনাকে শাস্তি পেতে হতে পারে। দেখুন আমি আপনাকে একটা কথা বলতে চাই, কিন্তু আমার মনে হচ্ছিল খুবই ব্যক্তিগত, তবে মনে হচ্ছিল আপনার একদম চুপ করে শুনুন। আমার বয়স তখন কমে গেল, আমার বাবা পিতামাতা আমাকে ছেড়ে চলে গেলেন। তখন সরকারি নিয়ম মতে আমার কোনো একটা অনাথ আশ্রমে রাখার ব্যবস্থা নেওয়া হয়। তার জন্য একদিন একটা সাক্ষাৎকারের আয়োজন করা হলো। মানে আগামী 3 বছরের জন্য আমায় কোন অনাথ আশ্রমে রাখা হবে তাই। তার জন্য একদিনের সোমবারের সকালে আমাকে নিয়ে গিয়ে বসানো হলো একটা হল ঘরে। অনেকক্ষণ অপেক্ষার পর কিছু মানুষ এলেন, তাকে দেখি আমার প্রায় বমি আসার উপর উপস্থিত দেখেছিল মানুষটা। আমরা প্রথমে সাধারণ কথা বলতে আরম্ভ করলাম, এই যেমন ধরুন রাজনীতি, পড়াশোনা, লোকজন, এইসব আর কি। মানে এগুলো সবই ছিল আমার জ্ঞানের পরীক্ষা। আর আমার তো মনে হচ্ছিল আমি খুব ভালোই উত্তর দিচ্ছিলাম। একজন লোক আমার সমস্ত উত্তরগুলো খাতার পাতায় টুকে নিচ্ছিল। তারপর শুরু হলো আমার ব্যক্তিগত জীবনের প্রশ্ন, মানে আমার বাবা মা, তাদের সম্পর্কে মনোভাব, তাদের সম্পর্ক, আমার
আমি সুখে শান্তিতে থাকতে পারবো। আমার মুক্তির আশা শেষ। তবে এটাও ঠিক, তিনি একটি নির্বাক সত্যি কথা বলেছিলেন। আমার জীবনের 3 বছর আগেকার ঘটে যাওয়া কোনো ঘটনা যেন তিনি সামনে থেকে দেখেছিলেন। এখন আপনার চোখটা খুলে দেওয়া যেতে পারে। কি ভালো লাগছে নিশ্চয়ই? আমি কোথায়? শহরের কোথাও কোথাও তোমার জানার কোনো প্রয়োজন নেই। দেখো দেখো, তুমি যদি একটা টাকার জন্য কোনো তোমাকে বলো, আমার স্ত্রী তোমাকে যথেষ্ট পরিমাণে টাকা দেবে। এর সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই। আমি একটা কথা জিজ্ঞাসা করতে পারি? কি তুমি এটা কি করছো? এটা কোনো বুদ্ধিমানের কাজ নয়। আমি বুদ্ধিমান নই। দেখো দেখো, আমি একটা গুরুত্বপূর্ণ সম্মাননীয় লোক। ও তাই নাকি? আমি ব্যাপারটা বলি। আমাকে না পেয়ে এতক্ষণ থেকে শুরু হয়ে গেছে, এখনো সময় আছে। পুলিশ আসার আগে আমি সেটা পুলিশ আপনাকে খুঁজছে। এই যে পুলিশ কাকড়া, আমরা এখানে 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 এ কোথাও নেই। এখনো নেই। যে কোনো মধ্যে এসে পড়বে, খারাপ তল্লাশি শুরু করবে। নিশ্চয়ই, তবে ওরা আসার আগেই আমি আমার কাজ শেষ করে ফেলবো বলে মনে করি। আচ্ছা আচ্ছা, ওর নাম কি? কার কথা বলছো? ওই যে সকালবেলা ট্রেন ধরে রেবেকা? হ্যাঁ হ্যাঁ, রেবেকা। আমি ঠিক এরকম কিছু একটা ভেবেছিলাম, জানেন? এই যেমন ধরুন সমাজটা খুশিলাম, মহিলা সব কিন্তু একই সঙ্গে কম। আচ্ছা আচ্ছা, ওই বাচ্চাটা দারুণ দেখতে, ছোট ছোট কোচানো চুল, বয়স কত? সব হবে? লিজা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিজা লিজা। ও তো বাসে করা যায়। কেবল মঙ্গল আর বৃহস্পতিবার ওদের মা ওদের ব্যায়ামের কাছে নিয়ে যায়, তাই না? আচ্ছা, তুমি ওদের প্রসঙ্গে আছো কেন? তোমার সম্বন্ধে একটা খবর দেখলাম কাগজে, তুমি নাকি মন্ত্রী হচ্ছো। এটা অনেক কিছু বিষয়ের উপর নির্ভর করে। কিসের ওপর? সাধারণত একটা ব্যাপার, আমি কত ভোট পাবো, নেতা আমার সম্বন্ধে কি ভাবছেন, এইসব। ও তাহলে তোমার একটা সাংঘাতিক আসামির পরিচয়, তোমার পুরো একটা ক্ষতিকর হবে, তাই না? তোমার কোথাও ভুল হচ্ছে বলে মনে হয়। আমি যেন সকালের কাগজ আমার চোখের সামনে দেখতে পাচ্ছি। যুব নেতার গভীর গোপন, ভাবি মন্ত্রীর কেচ্ছা। সব থেকে ভালো হয় যদি তুমি প্রথমে জানো আর তারপর বাকি সবাই জানো যে তুমি একজন আদ্যান্ত মিথ্যাবাদী। তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারছি না। তুমি কিন্তু জানি করছে না। আমি সত্যি বুঝতে পারছি না। আমি জানতাম যে তোমার কাজ হচ্ছে দেশের ভবিষ্যৎ, মানে মানে শিশুদের দেখাশোনা করা। সেই কাজ তুমি খুব নিষ্ঠাসহ পালন করতে। আচ্ছা, তুমি আমাকে খুলে বলছো না কেন বলো তো? তাহলে আমি তোমাকে একটু সাহায্য করতে পারি। তুমি যথেষ্ট সাহায্য করেছো আমাকে। তুমি আমাকে যথেষ্টই মুশকিলে ফেললে। দেখো, তুমি যে বিষয়ে নিয়ে কথা বলতে চাও সেটা তুমি জানো, কিন্তু কিন্তু আমি তো জানি না। আচ্ছা আচ্ছা, এমনও তো হতে পারে আমি তোমাকে এই মুহূর্তে ফোন করলাম আর তুমি জানতেও পারলে না যে তুমি কেন ফোন করলে, আর হত্যাকারীর পরিচয়টাই বাকি। এটা তুমি করবে না। তুমি এত সিওর হচ্ছ কি করে? মানে নিরাপদ হঠাৎ সিদ্ধান্ত নেওয়ার পক্ষে তুমি একটু বেশি পরিমাণে বুদ্ধিমান। কিন্তু তুমি নাও। তাহলে তো কিস্তিমা। দেখো, আমি কিন্তু এ সম্বন্ধে কিছুই জানি না, তবে আমার সামনে আরো অনেক আশা খোলা আছে। হ্যাঁ, কিন্তু তুমি যদি আমাকে পরিষ্কার করে না বলো যে কেন আমি এখানে, তাহলে তো আমাদের আলোচনাটা এগোবে না। তুমি জানো তুমি কেন এখানে? আমি সত্যি জানি না। একদম মিথ্যা বলবেন না। আমি সত্যি জানি না, কোনো ধারণা নেই। কিছু জানি না। সত্যি আমি জানি না। দেখুন দেখুন, আমি যেটা শুনতে চাইছি সেটা যদি আপনি আর কিছুক্ষণের মধ্যে না বলেন না, তাহলে এই পরিস্থিতি আপনার পক্ষে একটু খারাপ হয়ে উঠতে পারে। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? গুড বয়, গুড বয়, তুমি দারুণ করছো। অনেক বিকালে ইভেন্ট থাকলে এটা চলক পেতে ঘোড়াটা পড়ে গেল যে মাথা মন নাকি? এসো এসো এসো, আরো একটু এগিয়ে এসো, আমি তোমাকে আরো একটু উৎসাহ দিচ্ছি। আমার একটা প্রশ্ন আছে। আর কতক্ষণে দেখুন চলবে? অনন্তকাল বিরাম। আমি ততক্ষণ পর্যন্ত চালিয়ে যাবো যতক্ষণ না তোমার স্মৃতি ফিরে আসে। এটা কেন তুমি আমাকে বিশ্বাস করছো না বলো তো? কেন তুমি সত্যিটা বলছো না বলে? আমি সত্যি বলছি, এটা কোনটা সত্যি আর যেটা তুমি মানতে চাইছো না। তোমার কাছে সমস্ত উত্তর আছে। তোমার মাথা খারাপ হয়ে গেছে। ডিবেট করছো তুমি কেন বলে দেখছো তার উপরে? আসলে আসলে তোমার কাছে কোনো যুক্তি নেই, কোনো উদ্দেশ্য নেই। আমি একটা পরিস্থিতির শিকার। আমার কাছে আমার উদ্দেশ্য একদম পরিষ্কার। হতে পারে কিন্তু তার সঙ্গে আমার কোনো যোগ নেই। তোমার যদি সাহস থাকতো তাহলে তাহলে এই মুহূর্তে তুমি আমাকে থামিয়ে দিতে আর তোমার কথাগুলো বলতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে।
ভরসার উপরে জীবন দাঁড়িয়ে সেভাবে সবসময় মিথ্যা বলা যায় না। আমি একটু জবাব পেতে পারি? নিশ্চয়ই। কে? চুয়ারের বাচ্চা! শান্তি শান্তি, বেশি উত্তেজিত হয়ে পড়ছে নাকি? এখন যা আমি করি কিন্তু আপনি মনে করতে পারি না। তুই যেটা বুঝছো সেটা তো মনে করতে পারো। দেখো, এটা যদি তোমার আশ্রমে থাকার সময়কার ঘটনা হয়, তাহলে আমি বলতে পারি সে সময় আমি দায়িত্ব ছিলাম না, আর সেই সিস্টেমটা এখন আর চালু নেই। আমি মন্ত্রিত্ব গ্রহণ করার পর ওটাই ছিল আমার প্রথম পদক্ষেপ। তাই তোমার ক্ষেত্রে যা ঘটেছিল তা একদমই অতীত আক্রমণ। এখন সাংবাদিক সম্মেলন হচ্ছে না যে তুমি তোমার কাজের বিবরণ দিতে। আমি দুঃখিত, কিন্তু আমি যেটা বলতে চাইছি আমি কোনোভাবেই দায়ী নই। হ্যাঁ, তোমার উপর একটা অন্যায় হয়েছে, তার জন্য তোমার ক্ষোভ থাকাটা স্বাভাবিক। না না না, ওই সিদ্ধান্ত আমার কোনো কষ্ট দিচ্ছে না। আসলে ওখানে তো আমার যাওয়ারই কথা না। আর মিস্টার ফ্যাটস পাবলিক সার্ভেন্ট 1999 সালে দেখা হওয়ার কথা না। হ্যাঁ, তো ওখানে সময়টা তোমার খুব কষ্টে কেটেছে। হ্যাঁ, কষ্ট তো বটে। এখন আমার মনে হচ্ছে যে বড় খেলা খেলার জন্য এই প্রস্তুতিটা আমার খুব প্রয়োজন ছিল। তুমি কি জেলের কথা বলছো? যে যে যন্ত্র বাজার করো ওখানে আমাকে ভালো লাগছে তো এটা বেরোতে হয়েছে। এখন আমি বাইরে, কয়েক দিনের মধ্যে আমি আবার জেলে যাবো। আমার মনে হয় এবার তুমি ন্যায় বিচার পাবে। আবার সেই এক ভুল করছো। এখানে তুমি আসামি আর আমি একই সঙ্গে বিচারক, জুরি, ফাঁসি। কিন্তু আমার অপরাধ থেকে কেন আমাকে কাঠ করে দাঁড় করা হচ্ছে? তাকে এটা যদি তোমার জেলে থাকা সময়কার ঘটনা হয়, তাহলে তো আমি বলেছি তার সঙ্গে বিন্দু মাত্র যোগ নেই। আমি সেখানে ছিলাম। কোথায়? বাবা তুমি মুখে ভান্ডার আমি সত্যি বলছি, আমি কোনো ভাব করছি না। আচ্ছা, রাজ্য সদর দপ্তরে বেটি রিয়ে নামে কোন সহৃদয় মহিলা শুনেছেন? বেটি রিয়ে তিনি কি হয়েছেন? ও, তার মানে এটা একটা রাজনৈতিক চক্রান্ত। নিজেকে সান্ত্বনা দিচ্ছ? এলপি এখানে যথাযথ কাজ করতে পারে বলে আমার বিশ্বাস হয় না। অবশ্য সবই সম্ভব। আমি একটা জনদরদী সরকারের জনপ্রিয় মন্ত্রী। আমি জানি, আমি তোমার প্রচার দেখেছি। আমার কোনো বিকল্প নেই। সামনে ভোট, তার আগে আমাকে সরিয়ে দিতে পারলে পার্টির প্রচার ক্ষতিগ্রস্ত হবে, আর তার ছাপ দিয়ে করে ভোটের ফলে। আমি নিজেকে আগে কখনো রাজনৈতিক কর্মী হিসেবে দেখিনি। তবে এটা ভেবে আমার খুব গর্ববোধ হচ্ছে যে আমি দেশের পরিস্থিতিটা বদলাতে পারি। কিন্তু এটা দুঃখের হলেও এটা মিথ্যে। এটা একদম ব্যক্তিগত ঝাল মেটানোর গল্প। রাজ্য সদর দপ্তরে কজন সাধারণ কর্মচারী এসে কি যোগ থাকতে হবে তাদের বুঝতে পারছি না। খবর যেটা চেপে রাখা হয়েছে কি একটা গুরুত্বপূর্ণ খবর, সেটা প্রকাশ পেতে এতদিন সময় লেগে গেল। কি সেটা? একটা গাড়ির নাম্বার প্লেট। ও বাবা, এর সঙ্গে আমার একটা গাড়ি যুক্ত হলো। হ্যাঁ, একটা নাম্বার প্লেট যুক্ত ট্রাইসাইকেল। কি প্রমাণ হলো? কি প্রমাণ হলো তাতে? নিজের ভাগ্য নিয়ে খেলা করতে একটু বেশি মজা পাচ্ছ, তাই না? সম্ভবত অনেকটা। সম্ভব। আসলে খবরগুলো ছিল কোথাও ঠিক এইখানে, আমার মনের মনিকতা। প্রতিদিন রাতে আমি শুতে যাওয়ার সময় ভাবতাম যে স্বপ্নের মধ্যে, ঘুমের মধ্যে ওই সংখ্যা আর অক্ষরগুলো কখনো না কখনো ভাসতে আমার চোখের সামনে চলে আসবে, আর আমি দেখে উচ্চ আনন্দ করতে সারাদিন সাদা কাগজ এইভাবে তিনটে সংখ্যা লিখবো, তিনটে সংখ্যা লিখতাম বারবার হঠাৎ নজরে এলো লাল করে লেখা জেড। কি প্রমাণ হলো তাতে? হ্যাঁ, ওটা একটা গভর্নমেন্ট গাড়ি, আর সব গাড়িতে ওরকমই থাকে। হ্যাঁ, সব গাড়িতে নিশ্চয়ই ZME আর 342 লেখা থাকে না? আর এতদিনের খোঁজা, অপেক্ষা সব সার্থক। দেখো, তুমি যদি আমাকে ব্ল্যাকমেল করতে চাও, আমার হবে সত্যের অনুসন্ধান। একদম বাজে কথা, সময়ের অপচয়। তুমি জানতে পারলে না যারা অপরাধী তারা একটা সরকারি গাড়ি চালাচ্ছিল। কত লোক ওই ধরনের গাড়ি চালায় সেটা সম্বন্ধে তোমার কোনো ধারণা আছে? এনি ম্যাটিনাল আইডিয়া? হাজার। তাছাড়া কতদিন আগেকার ঘটনা এসব। আচ্ছা, আমাকে ধরার পেছনে তোমার নির্দিষ্ট কোনো যুক্তি আছে, নাকি যে কোনো একজন পলিটিশিয়ানকে ধরতে হবে যাকে ধরে নিয়ে এসেছে? অনুসন্ধান করে জানতে পারলাম যে ওই দিন ওই গাড়িটি একজন
থেকে বাৎসরিক সময় যাতায়াতের জন্য বরাদ্দ করা হয়েছে। আর সেই প্রতিনিধি ছিলেন আপনি। আমার একটা সময় ও ধৈর্য খরচ করতে হলে এটা জানার জন্য যে আপনি হচ্ছেন সেই অপরাধী। আপনি নিশ্চিত থাকতে পারেন এর মধ্যে কোনো চান্স ফ্যাক্টর নেই। ওসব ফালতু অবান্তর কথাবার্তা। প্লিজ প্লিজ আমাকে যদি তুমি এখনো বোঝাতে চেও না তাহলে তুমি এখনো কিছু বুঝতে পারবে আমি না। সত্যি কিছু বুঝতে পারবি না। তাহলে বোঝার চেষ্টা করো, আমাদের বোঝাও। এখানে তুমি আর আমি ছাড়া আর কেউ নেই। তাহলে আমাকে বোঝাচ্ছি কেন তুমি এখানে? সত্যি আমি জানি না। তাহলে তোমাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলি যে অপরাধী অপরাধের জায়গায় একবার উপস্থিত আছে। তোমার অপরাধ স্বীকার করার পক্ষে একেবারে অবশ্যই। তার মানে আমরা জানি কোথায়, আমরা জানি কিভাবে, শুধু জানি না কে এবং কেন। অন্তত আমি জানি না, তুমি জানো? হয়তো আমি কল্পনা করতে পারি কি করতে চলেছি। ছোটবেলায় আমার দাদাই ছিল আমার বাবা, আর আমার দাদাই ছিল আমার মা। আসলে আসলে এই বাবা মা এই শব্দগুলোর সঙ্গে আমি কেমন যেন অপরিচিত ছিলাম। তারা শুধু আমাকে জন্মই দিয়েছে, কেন আমায় ছেড়ে চলে গেল আমি জানি না। কিন্তু কিন্তু আমার দাদা কোনোদিন আমাকে তাদের অভাব বুঝতে দেয়নি। আমার কাছে জীবন ছিল উন্মুক্ত আর লড়াই। আমি আর আমার দাদা আমরা চাষের জমিতে চাষ করতাম। আমার কাছে তো ছিল ভগবানের মতো। আমার কাউকে প্রয়োজন ছিল না, কাউকে কিচ্ছু না। আমি আর দাদা খুব সকালবেলা উঠে স্নান সেরে নিয়ে জল খাবার কিনতাম। তারপর মুরগি আর গরুগুলিকে খাওয়াতাম। কিছুক্ষণের মাঝেই আমরা চৌকের লুকোচুরি খেলতাম। আর কোনো বিকেলে আমরা মাছ ধরে মাঠেই সেগুলো রান্না করে খেয়ে নিতাম। মানে একটা পিকনিকের মতো। এটাই ছিল আমার জীবন, একটা ছবির মতো। আমি আর আমার বাবা দুটো সুখী একাত্তা। তারপর একদিন রাতে খাওয়ার পর যখন শুয়ে পড়েছি, হঠাৎ একটা আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। পাশে থেকে দাদা নেই, এর আগুন আমার হয়েছে। আমি ঘুমিয়ে পড়লে দাদা কোথায় যেন একটা চলে যেত। উস্কো বললে বলতো, একটা দারুণ জিনিস তৈরি করছি, যতক্ষণটা সেটা তুই কিন্তু আসবি না। আমি বলতাম, কবে শেষ হবে দাদা? দাদা বলতো, খুবই শিগগিরই। আমি তখন বুঝতে পারিনি যে ওটাই ছিল আমাদের সর্বনাশের শুরু। তারপর আবার একদিন সকালবেলা একটা করে ঘর আওয়াজ আমার ঘুম ভেঙে গেল। জানলা দিয়ে দেখি দাদা একটা মোটরবাইকে বসে আছে। আমাদের পুরোনো কারখানা ছেড়ে পড়ে থাকা জিনিসগুলো দিয়ে ওটা বানিয়েছে দাদা। আমি ছুটতে গিয়ে আর দাদা গিয়ে চাপ দিল। তারপর আমি একটা পক্ষে সবাই জঙ্গলের মাঝখানে কি ভাবে চলতে বড় সামনে একটা মাছ দাদা রেখে চাপ দিল। ওই প্রচন্ড গতি গাড়িটাকে কোন দিয়ে দিয়ে দাদা গাছে ছিটকে ধাক্কা মারলো। আমি উড়ে গিয়ে পড়লাম একটা ঝোপের মধ্যে। পাশে দেখি পাথরে গায়ে রক্ত মাখা দাদা। দাদা বলছে, তুই ঠিক আছিস তো? আমি দেখছি কি করা যায়। আমি বললাম, না আমি ঠিক আছি, তুমি যেও না। কিন্তু দাদা শুনলো না। কালকে কতটা রক্ত পড়ছে। দুটো বাইক হঠাৎ করে রাস্তার মাঝখানে একটা গাড়ি রেখে হাত আছে। প্লিজ আমার ভাইকে বাঁচান। কিন্তু গাড়িটা কোনো কথা শুনলো না। বড় লোকে কমিয়ে দেওয়া বানিয়ে দিল। দাদা বলতে ছিটকে পড়লো, বনের গড়িয়ে পড়লো রাস্তায়। কি বিপদ হলো আমার। আমি রাতের পর থেকে বন্ধ করে লক্ষ্য করলাম এই দরজাটা একবার খুললো, আবার বন্ধ হয়ে গেল। গাড়িটা দাদা স্পিডের ওপর দিয়ে চলে গেল। আমি লক্ষ্য করলাম যে তিনটে সংখ্যা আর তিনটে অক্ষর। তারপর আর কিছু মনে নেই। কয়েকদিন বাদে জানুয়ারি কতদিন আমার যখন ঘুম ভাঙলো, আমি একটা হসপিটালের বেডে শুয়ে আছি। দাদার মৃতদেহটাও আমি দেখতে পাইনি। পুলিশের খাতায় মৃত্যুর কারণ লিখল বাইক দুর্ঘটনায় মাথায় আঘাত লেগে মৃত্যু। একটা 12 বছরের ছেলের বলা তিনটে সংখ্যা, তিনটে অক্ষরের কথা কেউ শুনতে চাইল না।
অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়েছে আমাকে। তোমার মধ্যে পাচ্ছে তাই না? চুপ, একদম চুপ। আমি শুধু আপনার কাছ থেকে শব্দ শুনতে চাই, শব্দ। তুমি যে ভালো অভিনেতা হতে পারতে। আপনি ভালোই বোঝার মধ্যে আছেন, খালি একটু প্র্যাকটিস করে নিতে হবে। হ্যাঁ, প্রশংসা নিতে আমারও একটু অসুবিধা হয়। আসলে তোমার নিজের প্রতি ভালোবাসাটা একটু কম। অবশ্য তোমার যে কাব্যিক প্রতিভা, তুমি একজন কবিও হতে পারতে। আমার মধ্যে অনেক হিংস্র ব্যাপারে কিন্তু আছে, সেটা আমি লক্ষ্য করেছি। আমি কিন্তু শুরু করিনি এখনো। দেখো, আমি খুবই দুঃখিত যে আপনি প্রতিনিধি হয়ে যান। দেখো, এটা সত্যি এক ধরনের অপচয়। হ্যাঁ, আপনার তাই হয়েছে। আমি তোমার কথা বলছি। তোমার মধ্যে এত প্রতিভা রয়েছে, ভাষার উপর তোমার এত দখল রয়েছে। আমি প্রচুর বই পড়ি, বইয়ের মধ্যে আমি শান্তি খুঁজে পাই। তাই বলছি, তোমার মধ্যে এত প্রতিভা রয়েছে আর তুমি সেটাকে হেলায় নষ্ট করছো। আমি যেটা পাওয়ার জন্য লড়ছি, আমি সেটাই পাচ্ছি। কি পাচ্ছ? তোমার মধ্যে একটা ধ্বংসাত্মক মনোভাব গড়ে উঠছে। তার থেকে অনেক বেশি। হ্যাঁ, আর সেটাই তোমাকে ভেতরে ভেতরে পুড়ে